দর্শক, টান টান উত্তেজনায় ক্ষণে ক্ষণে অস্থিরতা বাড়ছে মধ্যপ্রাচ্যে। গতরাতেই 180টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে ইসরায়েল লক্ষ্য করে, এবং এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। কেমন হতে যাচ্ছে আসলে বিশ্ব রাজনীতি, এই প্রশ্ন এবং প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে হামলার আবারও হুমকি দিয়েছে ইরান, এমন বাস্তবতায় আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশের আয়োজনে আমরা বিষয় ঠিক করেছি নাসরুল্লাহর হত্যা আগে এবং পরে, এবং এর আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন এবং একই সঙ্গে একজন ভার্চুয়ালি রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর তারেক ফজল স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন রেডিও তেহরানের সম্পাদক সিরাজুল ইসলাম, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আসলে আলোচনায় যেতে চাই, একটি বলা যায় যে অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য সমস্যা ঘনীভূত হয়েছে। আপনি জানেন যে গত রাতে প্রায় 200টির কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে করা হয়েছে, আর ঘটনা পরম্পরা নিশ্চয়ই আপনি আরও বিশ্লেষণ করবেন। আমি আপনার কাছে জানতে চাইছি, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, সেটি আসলে পৃথিবীর জন্য কতটা উদ্বেগের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন সম্পর্কে যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে গত রাতের যে হামলা ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর, সেটি ইরানের পক্ষ থেকে মূলত আত্মরক্ষামূলক, আবার প্রতিরক্ষামূলক বা অফেন্সিভ, যাই বলি না কেন, দুইভাবে দেখব আমরা। একটা হচ্ছে যে আমরা গত পরশুদিন, অর্থাৎ সোমবারে সম্ভবত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি ভিডিও বার্তা দিতে দেখেছে, এবং সেই ভিডিও বার্তাটা ছিল ইংরেজিতে। সেই ভিডিও বার্তায় হাসান নাসরুল্লাহকে হত্যার পরে, অর্থাৎ হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পরে ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছিলেন যে আমরা, ইরানি জনগণকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা শিগগিরই আসছি, তোমাদেরকে মুক্ত করব এই রেজিমের হাত থেকে, এবং এমন একটা মধ্যপ্রাচ্য গড়ব যেখানে ইরান এবং ইসরায়েলের জনগণ মিলে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে এবং মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করবে, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করবে এরা, এই দুই দেশের অর্থাৎ ইসরায়েল এবং ইরানের জনগণ মিলে। এই রেজিমের কবল থেকে তোমাদেরকে মুক্ত করব। এই কথাটার মানে দাঁড়ায় যে নেতানিয়াহু ইরানের উপর হামলা করবে। এটা ছিল একেবারে লেটেস্ট একটা বিষয়। আমরা যদি এর পেছনে যাই তাহলে দেখব যে ইরানের মাটিতে, ইরানের রাজধানী তেহরানে হামাসের প্রধান, রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, যিনি সারা বিশ্বে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত, এই ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, এবং তার দায় কিন্তু ইসরায়েল অস্বীকার করেনি। ইরান দায় দিয়েছে ইসরায়েলের কাছে, ইসরায়েল বলেনি যে আমরা হত্যা করিনি, বরং এই হত্যার ক্রেডিট নিয়েছে ইসরায়েল, এবং বলেছে, নেতানিয়াহু এইভাবে বলেছে যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ভাগ্যে যা ঘটেছে, হামাস নেতা ইসমাইল হানিয়ার ভাগ্যে যা ঘটেছে, ইরানি নেতাদের ভাগ্যে তাই ঘটবে। তারা যদি না বুঝে থাকে তাহলে তারা বুঝবে এই পরিণতি বরণ করার মধ্য দিয়ে। নিশ্চয়ই। তার মানে এই সমস্ত বার্তার ভেতর দিয়ে পরিষ্কার ছিল যে ইসরায়েল নেতানিয়াহুর নির্দেশে ইরানের উপর হামলা করবে এবং ইরানের জনগণকে তার ভাষায় মুক্ত করবে। তো এটা একেবারে প্রকাশ্যে ইরানের মতো একটি দেশ, যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো দেশ হুমকি দিলে সেই যাকে হুমকি দেওয়া হলো সে তার মতো করে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। তার মানে এই ইঙ্গিত থেকে তো বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েল একদম বলা যায় প্রকাশ্যে এখন হুমকি দিচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সেই জায়গায় আসছিলাম। তো যখন এই যে হুমকি দিল, তখন আলটিমেটলি ইরান তার রাষ্ট্র হিসেবে বা ইরানের সরকারের দায়িত্ব এসে যায় তার দেশকে, তার সরকারকে, তার জনগণকে রক্ষা করার। ইরানের জনগণকে ইরানের এই সরকারের হাত থেকে যদি মুক্ত করার চেষ্টা করতে হয়, তাহলে কীভাবে মুক্ত করবে? ইরানে হামলা করে তো, তাই ইরানে হামলা করলে কি আপনার ফাঁকা জায়গায় কোনো সুনির্দিষ্ট কোনো টার্গেটে হামলা করে কি মুক্ত করে ফেলবে? সেখানে সাধারণ মানুষজন তো মারা যাবে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইরান সরকার পরিষ্কার বুঝেছে যে আমার অস্তিত্ব নিয়ে সে টানাটানি করছে, আমার অস্তিত্ব বিলীন করার চেষ্টা করছে, এবং ইরান
যদি ইরান এই সময় হামলা না করতো তাহলে ইসরায়েল হামলা করতো ইরানের উপর, আমরা তা মোটামুটি বুঝতে পারি। বিকজ গাজায় যে আগ্রাসন চালিয়েছে, হামাসের নেতাদেরকে বেছে বেছে টার্গেট করে করে হত্যা করেছে, এবং লেবাননের যে ঘটনা ঘটিয়েছে সেটা নজিরবিহীন ঘটনা। তো এই সমস্ত প্রেক্ষাপট থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে ইরান এই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে যে তাকে ইসরায়েলের বিরুদ্ধে এখন অফেন্সিভে না গেলে, হামলা না করলে ইরানের অস্তিত্ব রক্ষা করাটাই টাফ হয়ে যাবে, এই জায়গা থেকে হামলা করেছে। এবং এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অবশ্যই টালমাটাল হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর জন্য প্রথম এবং প্রাথমিকভাবে ইসরায়েলের দায় রয়েছে। নিশ্চয়ই সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। বিষয়টি অনেকটাই জটিল পরিস্থিতি আকার ধারণ করেছে। এখনকার যদি তথ্য দিতে হয় যে কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক ধরনের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ইরান বলছে প্রতিশোধ যদি ইসরায়েল নেয় কালকের ঘটনার, তাহলে তার প্রত্যেকটি শহরে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানের এই যে হামলা, সেটি তাদের চরম মূল্য দিতে হবে এই হামলার ব্যাপারে। এবং গত শুক্রবারের বৈরুতের হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন, ইরানের বলা যায় যে বন্ধু লেবানন রাষ্ট্রের একজন নেতা। এই পরিস্থিতিতে এই মুহূর্তে আপনার পর্যবেক্ষণ কি আসলে মধ্যপ্রাচ্য নিয়ে? বিশ্ব রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য ঘিরে? ধন্যবাদ। বন্ধু সিরাজ ইসলাম পটভূমি ব্যাখ্যা করেছেন। জি, মধ্যপ্রাচ্যের মানে অভ্যন্তরীণ পরিস্থিতি, কিন্তু আমি মনে করি যে এটি বৈশ্বিক যে প্রেক্ষাপট, বৈশ্বিক যে এর মাত্রা এবং মানে তাৎপর্য, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরাকে অভিযান চালিয়েছে, লেবাননে চালিয়েছে, সিরিয়ায় চালিয়েছে, আফগানিস্তানে চালিয়েছে, ব্যর্থ হয়েছে। তার সৈন্যদের তুলে নিতে হয়েছে, প্রত্যাহার করতে হয়েছে অপমানজনকভাবে। এখন যুক্তরাষ্ট্র এর প্রতিশোধ নিতে চাচ্ছে ইসরায়েলকে দিয়ে, ইসরায়েলকে লাঠি হিসেবে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ অবস্থা টিকিয়ে রাখতে চাচ্ছে। তার অস্ত্রের ব্যবসা তো আছেই, আর না হলে ইসরায়েল একা, তার পিছনে যদি এই শক্তি না থাকে, পরাশক্তি না থাকতো, তাহলে ইসরায়েলের একার পক্ষে এটি ওর যুদ্ধ উন্মাদনা সম্ভব ছিল না। তারপরও মনে করি ইসরায়েল যাতে মাতাল তালে ঠিক, যুদ্ধ বাঁধাবে না। মানে প্রকাশ্যে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে যে এই লেবাননে হামলা বা ইসরায়েলকে হুমকি দেওয়ার পেছনে হচ্ছে গাজায় তারা প্রায় 1 বছর ধরে 45,000 মানুষ মেরেছে, 1 বছর ধরে যে গণহত্যা চালিয়েছে, যে একটি জনপদকে মানে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, সেই অপরাধ থেকে, তার যে অপরাধ থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রথমত লেবাননকে টার্গেট করলো, যে লেবানন হচ্ছে, এবং লেবানন হচ্ছে তার একমাত্র হুমকি। কারণ সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশ তারা ইসরায়েলের জন্য হুমকি নয়, তারা হিজবুল্লাহ মানে লেবানন রাষ্ট্র হিসাবে লেবানন না, আর তারা মনে করে তার হুমকি মনে করে ইরানকে। তো ইরান হচ্ছে টার্গেট, এবং হিজবুল্লাহ, ইসরায়েল মনে করে যে হিজবুল্লাহ হচ্ছে ইরানের সৃষ্টি, এবং ইরানের হয়েই তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটি খুবই কি বলে পুরো মানব জাতির জন্যে, পুরো বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা, ট্র্যাজেডি। এই যে 45,000 মানুষকে হত্যা করলো, তার জন্য জবাবদিহি করতে হয়নি। আমরা এই তথাকথিত কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে, এগুলো একেবারেই হাস্যকর, একেবারেই লোক দেখানো। জাতিসংঘে এই যে নিরাপত্তা পরিষদে বৈঠক হবে, কি হবে? কোনো প্রস্তাব হবে? খুব বড় জোর হলে নিন্দা জানানো হবে, অস্ত্র সম্বরণ করতে বলবে। কিন্তু ইতিমধ্যে হিজবুল্লাহর নেতাকে মেরে ফেললো, এর আগে হামাসের নেতাকে মেরে ফেলছে। আপনি যুদ্ধ করছেন, এবং তার যুদ্ধের তো একটা রীতি আছে। আপনি সশস্ত্র ব্যক্তি ছাড়া, মানে আপনাকে আক্রমণ না করা পর্যন্ত আপনি অন্যের উপর আক্রমণ করতে পারেন না, নিরীহ মানুষের উপর। হামাসের নেতা বা হিজবুল্লাহর নেতা তো তারা এসে ইসরায়েলে হামলা করেনি। সুতরাং এটি হচ্ছে ইসরায়েল তার যুদ্ধ উন্মাদনারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে, এবং মনে করে যে পুরো মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে তার একমাত্র প্রতিপক্ষ। সুতরাং তাকে কিভাবে কাবু করা যায়, কিভাবে তার অভ্যন্তরীণ এবং সেখানে
হিজবুল্লাহর যে ইসমাইল হানিয়াকে হত্যা করলো ইরানের মাটিতে, হামাস নেতা, হামাস নেতাকে, এমনকি ইরানের যে সাবেক প্রেসিডেন্ট দুর্ঘটনায় মারা গেলেন, বিমান দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনা, ইরানের প্রেসিডেন্ট, সেটাও কিন্তু অনেকে মনে করে এর পিছনে ইসরায়েলের হাত আছে কিনা। তা এখন হচ্ছে যে মানে বিশ্বের পুরো বিশ্ব নেতানিয়াহু এমন যুদ্ধ উন্মাদ, এমন মানে কি বলে মানে এটা মানে মানে শান্তির বিপক্ষে যে এমন যুদ্ধবাজ নেতা যে কোনো কিছুই পরোয়া করে না। জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণের সময় সমস্ত প্রতিনিধি চলে গেলেন, এমনকি যে সৌদি আরবকে যে বন্ধু হিসাবে মনে করে সেই সৌদি প্রতিনিধিও সেখানে ছিলেন না। তো সুতরাং এটি কি বিশ্ববাসীকে, বিশ্বের যে প্রতিনিধি, সেই যতগুলো সংস্থা আছে, জাতিসংঘ প্রায় অকেজো, ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারে খুবই, ইসরায়েলের ব্যাপারে খুবই কি বলে নরম, মানে তারা এই মৃদু ভাষায় যে প্রতিবাদ করে, একমাত্র যুক্তরাষ্ট্র পারে তাকে নিবৃত্ত করতে, কিন্তু যুক্তরাষ্ট্র করবে না। সুতরাং মধ্যপ্রাচ্যে এই অশান্তি চলতে থাকবে, কিন্তু আমি মনে করি না যে বড় মাত্রায় একবারে আনুষ্ঠানিক যুদ্ধ হবে, সেটি আবার সাহস পাবে না নিশ্চয়ই। ইরানের বিরুদ্ধে 10 বছর ব্যাপী কিন্তু যুদ্ধ করেছিল ইরাক, পিছনে যুক্তরাষ্ট্র ছিল। ওই যুদ্ধে ইরানকে কিন্তু বিজয়ী করে ইরানকে পরাজিত করতে পারেনি, বরং ইরান বিজয়ী হয়েছিল। সুতরাং আমরা আশা করি, এবং যে জাতি পুরো জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে এবং শাসক আর যে জনগণের মধ্যে যখন কি বলে অনাস্থার কোনো সম্পর্ক থাকে না, পারস্পরিক আস্থাই থাকে, এবং পুরো জাতি, ইরান জাতি ঐক্যবদ্ধ। এবং আমি তো মনে করি মধ্যপ্রাচ্যে একমাত্র আধুনিক রাষ্ট্র ইরান, সেটা তাদের ধর্মীয় বিশ্বাস বা যে এসব থাকে, গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি দেখুন যে ইসলামী বিপ্লবের পর গণতান্ত্রিকভাবেই সরকার গঠিত হয়েছে, যদিও সেখানে মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা হয়েছে। সে বিষয়ে সমালোচনা করব, সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করব। আমার সঙ্গে আরেকজন অতিথি আছে, সৌরভ হাসান, তার কাছে একটু যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল, আপনি আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনার কাছে একটু জানতে চাই, আপনি ঘটনা পরম্পরা জানেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সংঘর্ষের ঘটনা কিন্তু নতুন নয়। গণমাধ্যম বলছে এই শত্রুতা প্রায় অর্ধ শতকের পুরনো। এর মধ্যেই আসলে শুক্রবার বৈরুতে দক্ষিণ ইসরায়েলে হামলায় নিহত হয় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে, এর মূল কারণ কি দেখছেন? ধন্যবাদ। দীপ্ত টিভির আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং দীপ্ত টিভির দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি। সহ আলোচক প্রীতিভাজন সিরাজুল ইসলাম এবং জনাব সৌরভ হাসান, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা যেই যুদ্ধংদেহী অবস্থা দেখছি, ইসরায়েল লেবাননের জনগণের একটি বড় অংশের, উল্লেখযোগ্য অংশের জনপ্রিয় নেতা, হিজবুল্লাহ নেতা সৈয়দ নাসরুল্লাহকে তারা খুন করেছে গত শুক্রবার, এবং সেটা কম বেশি তারা প্রকাশ্য ঘোষণা দিয়ে এই দায় স্বীকার করেছে। আমরা এটা খুব শুদ্ধ যে বহুদিন থেকেই ইসরায়েলের সাথে হিজবুল্লাহ সংঘর্ষ চলছে। হিজবুল্লাহকে ইসরায়েল তাদের শত্রু হিসেবে দেখে, কিন্তু হিজবুল্লাহ লেবাননের জনগণের মনোনীত, নির্বাচিত এবং সমর্থন পুষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠী। অবশ্যই তাদের একটি সামরিক শক্তিও আছে, এবং সেই সামরিক শক্তি তারা মাঝে মাঝে প্রকাশ করে, প্রদর্শন করে, কারণ সেটা তাদের আত্মরক্ষার একটি বাস্তবতা। তো এখন আমরা যে এই ইসরায়েলকে দেখছি বারবার বিশ্বের সবগুলো শক্তিকে, সবগুলো
আহ্বানকে, সব অনুরোধকে উপেক্ষা করে তারা নিরপরাধ নিরস্ত্র মানুষকে খুন করছে। আমরা একটু আগে জানলাম যে গাজার 45,000 মানুষকে, নিরপরাধ নিরস্ত্র মানুষকে, শিশুকে, বৃদ্ধকে, নারীকে তারা খুন করেছে। এটা তারা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো, তারা এই সাহস, এই অবস্থাটা কিভাবে অর্জন করলো? আমরা খুব স্পষ্ট করে বুঝি যে তাদের এই সাহস, তাদের এই শক্তি, অথবা তাদের এইভাবে এগিয়ে যাওয়া, এত ঔদ্ধত্য, এর মূল শক্তি আসলে আমরা যেটাকে এখন জাতিসংঘ বলছি, তার অন্তত দুটো পরাশক্তি, দুটো স্থায়ী শক্তির ইন্ধন এবং সমর্থনে তারা এই কাজটা করতে পারছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, তাদের সমর্থনে তারা এই কাজটা করছে। এবং আমরা কম বেশি সবাই স্বীকার করি, বুঝি যে মূল অস্তিত্ব হিসেবে যে ইসরায়েল রাষ্ট্র টিকে আছে, এই টিকে থাকাটা বিশ্ব শান্তির জন্য, বিশ্ব মানবতার জন্য এবং বিশ্ববাসীর শান্তিময় জীবনযাপনের জন্য একটি হুমকি। এই হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র টিকিয়ে রেখেছে, যুক্তরাজ্য টিকিয়ে রেখেছে, ইউরোপীয় শক্তিগুলো তাদেরকে সমীহ করছে, ইন্ধন যোগাচ্ছে। এখন আসল প্রশ্ন যে আমরা এরকম একটি অশান্তিময়, ঝুঁকিপূর্ণ এবং সবসময় হুমকিপূর্ণ একটি অবস্থা আমরা দেখতে চাই না। মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মাঝে মানবাধিকারের কথা বলে, ব্যক্তির অধিকারের কথা বলে, ব্যক্তির এবং জনগোষ্ঠীর শান্তিময় জীবনযাপনের কথা বলে, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে, কিন্তু আমরা এখানে দেখছি যে ইসরায়েলকে, ইসরায়েলি শাসকদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে খুব সুনির্দিষ্টভাবে সমর্থন যুগিয়ে চলছে, অর্থনৈতিকভাবে এবং অস্ত্রের দিক থেকে। আমরা কোটি কোটি ডলারের অস্ত্র তাদেরকে দিতে দেখছি। এবং এই লেবাননে সৈয়দ নাসরুল্লাহকে খুন করা হলো যে আক্রমণের মাধ্যমে, সে আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হয়েছে, এটা স্বীকার করা হয়েছে। তো তার অর্থ হচ্ছে এখানে আমরা ইসরায়েলকে একটি আলাদা, স্বতন্ত্র এবং স্বীকৃত কোনো অস্তিত্ব মনে করি না, মনে করা উচিত না। এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জঘন্য চেহারা হচ্ছে এই ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন পুষ্ট একটি সন্ত্রাসী চেহারা হচ্ছে ইসরায়েল। আমরা ইসরায়েলকে একটি সন্ত্রাসী অস্তিত্ব হিসেবে বুঝতে চাই, মানতে চাই এবং দাবি করতে চাই। বিশ্বে যদি শান্তি আনতে হয়, আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি মানবতা এবং মানবাধিকারের কথা বলতে চায়, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে এই ইসরায়েলকে জাতিসংঘের ঘোষিত যে মানবাধিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত যে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিশ্ব শান্তির জন্য যে সনদ তারা স্বীকার করে এবং দাবি করে, সেই দাবির আওতায় ইসরায়েলকে খুব সুনির্দিষ্ট শর্ত এবং নজরদারির আওতায় তাকে নিয়ন্ত্রণ করা। নিশ্চয়ই। এবার একটু আমি আবারও যেতে চাই রেডিও তেহরানের সম্পাদক সিরাজুল ইসলাম আপনার কাছে। আমরা দেখলাম যে ইরানের অন্যতম সামরিক বন্ধু হলো হিজবুল্লাহ, ফলে সেই বাহিনীর প্রধানের মৃত্যুতে ইরান রাজনৈতিকভাবে কতটা আসলে বিপন্ন বোধ করছে বলে আপনি মনে করছেন? এক, দ্বিতীয় হচ্ছে হাসান নাসরুল্লাহর হত্যা ইরানের সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই প্রতিক্রিয়া তৈরি করেছে। কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে? রাইট। নাম্বার ওয়ান হচ্ছে যে রাজনৈতিকভাবে কী রকমের বিপন্ন বোধ করছে ইরান নাসরুল্লাহর হত্যার পরে। প্রথম কথা হচ্ছে যে হাসান নাসরুল্লাহ হচ্ছে হিজবুল্লাহর প্রধান। হিজবুল্লাহকে আমরা বলতে পারি যে ইরানের সামরিক বাহিনীর এক্সটেনশন ইন লেবানন, লেবাননে ইরানি সামরিক বাহিনীর এক্সটেনশন। তার মানে কার্যত হিজবুল্লাহ ইরানের সামরিক বাহিনীরই একটা অংশ বলা যেতে পারে। আমরা যদি সমস্ত হিসাব নিকাশ ক্যালকুলেশন করে আসি, তাহলে ফাইনালি এরকম একটা জায়গায় যাওয়া যাবে। এবং আমরা দেখছি যে হিজবুল্লাহ নেতার হত্যার পরে ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। হামাস নেতা কিন্তু নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তেহরানে, হিজবুল্লাহর নেতা মারা গিয়েছেন কিন্তু লেবাননে, বৈরুতে।
তার মানে হিজবুল্লাহ নেতার হত্যাকাণ্ডের কারণে কিন্তু ইরানের আপনার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়নি, না। তারপরেও ইরান কিন্তু গতকালকে ঘোষণা দিয়েছে, 3টা ঘোষণা। একটা, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিশোধ, এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সাথে আরেকজন ব্যক্তি মারা গেছেন, তিনি হচ্ছেন ইরানের IRGC, যেটা বিপ্লবী গার্ড কোর, যেটা এইটার ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফরুসানে, তিনি মারা গিয়েছেন। এই 3 জনের হত্যার বদলা হিসেবে ইরান গতকাল রাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তো এখানে লেবাননের রাজনৈতিক শক্তি হচ্ছে হিজবুল্লাহ। এই রাজনৈতিক শক্তি কিন্তু ইরানের রাজনৈতিক শক্তি না। ইরানের ভূখণ্ডে লেবাননের হিজবুল্লাহ কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না। ফলে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর কারণে ইরানের রাজনীতি বা ইরানের সরকার বা জনগণ বা নেতারা রাজনৈতিকভাবে কোনো কারণেই বিপন্ন বোধ করছে, এটা ভাবার একেবারেই কোনো কারণ নেই। এমনকি ইরান হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর কারণে সামরিকভাবেও বিপন্ন বোধ করছে না, বরং ব্যাপারটা এরকম যে এই যে হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং নীল ফুরুসানি সহ আরও বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনগুলোর নেতা, কমান্ডার এবং ইরানের বিভিন্ন কমান্ডারকে হত্যা করেছে, এর জন্য একটা ভালো জবাব দেওয়া প্রয়োজন বোধ করেছে ইরান। বিপন্ন বোধ করেনি, বরং জবাব দেওয়া প্রয়োজন বোধ করেছে, এবং এই কারণেই হামলাটা হয়েছে, এটা পরিষ্কার। নট অনলি দ্যাট, ইরান পরিষ্কার করে এটাও বলেছে যে এই যে হামলা হলো, এবং হামলা কনক্লুড করে দিয়েছে, 200 বা 400 যাই বলি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার পর ইরান বলেছে যে আমাদের হামলা আপাতত শেষ, আমাদের অভিযান অপারেশন ট্রু প্রমিস 2, এটা অপারেশন ট্রু প্রমিস 2, এইটা শেষ হয়েছে। যদি ইসরায়েল কোনো রকমের হামলা করে তাহলে কিন্তু পাল্টা হামলা আবার হবে, এবং সেইটা এর চেয়েও বেশি শক্তিশালী হবে, এমন ঘোষণা ইরান ফলে থেকে দেওয়া হয়েছে। ইরান কোনোভাবেই বিপন্ন বোধ করছে না। আর আপনি যে প্রশ্ন করেছিলেন যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইরানের জনগণের ভিতরে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে, এই প্রতিক্রিয়াটা এইরকম হয়েছে কয়েকটা ভাবে যদি আমরা দেখি। একটা ধর্মীয়ভাবে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ শিয়া ধর্মের একজন একেবারেই একনিষ্ঠ অনুসারী, ইরানের বেশিরভাগ মানুষ শিয়া ধর্মের অনুসারী, অতএব ধর্মীয়গতভাবে একটা ঐক্য আছে, একটা আন্তরিকতা আছে, ঘনিষ্ঠতা আছে। এবং শিয়া ধর্মের যে শিয়া মাযহাবের যে ঐক্যটা, এটা কিন্তু কোনো সাধারণ কিছু না। অর্থাৎ ইরানে একজন ধর্মীয় নেতা, শিয়া মাযহাবের একজন ধর্মীয় নেতা মৃত্যু আর লেবাননের জনগণের কাছে একই রকমের, অর্থাৎ তাদেরই নেতার একজন মৃত্যু, এইভাবেই দেখে। হাসান নাসরুল্লাহকে ইরানের জনগণ তাদেরই একজন নেতা মনে করে। অতএব তার মৃত্যুতে দুঃখিত হয়েছেন, এবং তার পরবর্তীতে ইরান গতকালকে যে জবাবটা দিয়েছে ইসরায়েলকে, তাতে ইরানের জনগণ খুশি হয়েছে, উল্লাস প্রকাশ করেছে, এবং রাস্তায় নেমে আপনি দেখবেন উদযাপন করেছে এই হামলাটাকে। নিশ্চয়ই এই হলো প্রতিক্রিয়া ইরানের জনগণের। সৌরভ হাসান, আপনার কাছে আরেকটি বিষয় আমি নজরে আনতে চাই। সামনেই কিন্তু মার্কিন নির্বাচন। কোনো রাজনৈতিক বিশ্লেষক যারা মধ্যপ্রাচ্য নিয়ে কমেন্টস করছেন, তারা বলছেন যে ইসরায়েল মনে করছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছেন, এবং এর ফলে তাদের হাতে একটা ভালো সুযোগও এসেছে। যদি এই নির্বাচনের পট পরিবর্তন হয়, নির্বাচন হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, নতুন কোনো নেতৃত্ব যদি আসে কিংবা রদবদল হয়, ইসরায়েলের জন্য সেটি কি চাপ? না, আপনি যে প্রশ্নটি করলেন যে সেখানে যুদ্ধ বন্ধে জো বাইডেন ব্যর্থ হয়েছে, আসলে তারা যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল কিনা? আমার তো মনে হয় যে তারা যুদ্ধ বন্ধ করতে চায়নি। এগুলো সবই নাটক বা প্রহসন। সিরাজ ইসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে সেটি হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শুধু আমেরিকার চাপিয়ে দেওয়া বা শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ না, এটা একটা এক ধরনের ধর্মযুদ্ধ। মানে পুরো মধ্যপ্রাচ্যে যে জনগোষ্ঠী, তার একটা বড় অংশ সুন্নি এবং সংখ্যাগরিষ্ঠ অংশ, আর এর বাইরে হচ্ছে শিয়া সম্প্রদায়ের, এবং
হিজবুল্লাহ বা ইরানের 90% লোকই শিয়া সম্প্রদায়ের, 90-এরও বেশি, ইরান 95%। ইরাকেও কিন্তু শিয়ারা সংখ্যাগুরু, কিন্তু শাসন করত সুন্নিরা। সুতরাং এই যুদ্ধটা অনেক দিনের, মানে ধর্মযুদ্ধ। আর ইসরায়েলের একটি বড়, এই যে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, হত্যাকাণ্ডের পিছনে তাদের যুক্তি হলো এরা সন্ত্রাসী সংগঠনের নেতা, তারা সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিচ্ছে এবং সন্ত্রাসবাদ হচ্ছে ইসরায়েলের জন্য হুমকি। কিন্তু এই সবগুলোই হচ্ছে প্রতিক্রিয়া। মূল সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে, না চালায়, তাহলে এই হিজবুল্লাহও হবে না এবং যুদ্ধও হবে না, হামাসও হবে না। ইসরায়েল প্রথম হচ্ছে দখলদার। তারা ফিলিস্তিনের বিশাল ভূখণ্ড দখল করতে করতে এখন ফিলিস্তিন রাষ্ট্রের চিহ্ন পাওয়া যায় না। তারা পশ্চিম তীর বা সামান্য এই গাজা যে ভূখণ্ড ছিল, গাজাকেও ধ্বংস করে দিয়েছে। এখন বিশ্ব সম্প্রদায়ের কী প্রতিক্রিয়া হবে? এরকম, এটা অনেকটা এর সাথে বলা যায় যে মধ্যপ্রাচ্যের ভাগ্য কি রোহিঙ্গাদের ভাগ্যের মতোই কিনা, যে ফেরত যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমি একটুখানি ছোট্ট একটা প্রশ্ন, মানে পয়েন্ট যোগ করি। সোহরাব ভাই যেটা বলছিলেন যে আমেরিকা যুদ্ধ থামাতে চায়, যুদ্ধবিরতি চাই, এটা হলো প্রকাশ্যের কথা, কিন্তু এটা আসলে নাটক। এই রিলেটেড আমি একটা তথ্য দিই। পলিটিকো আমেরিকার একটি মিডিয়া, পলিটিকো সম্ভবত একটা ম্যাগাজিন। তো এই পলিটিকোর একটা রিপোর্ট ছিল গতকালকে, আমি দেখেছি যে মুখে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতি চাইছে, প্রকাশ্যে এই কথা বলছে, বাট সেপ্টেম্বরের মাঝামাঝি ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিয়েছে আপনার লেবাননে হিজবুল্লাহ নেতাকে হত্যা করার জন্য এবং এই হত্যাকাণ্ড, লেবাননে হামলা চালানোর জন্য, এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য। এটা হচ্ছে আমেরিকার ভেতরের চেহারা। বাইরে আমরা গণতন্ত্রের কথা শুনি, মানবাধিকারের কথা শুনি এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার কথা শুনি। আমি সাথে একটু যোগ করে দিই, আজকে ইরানের সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি বলেছেন গতকালকে হামলার পরে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যের মর্মার্থ মূল কথা হচ্ছে যে এই যে মিডল ইস্টে যে সমস্ত সংকটগুলো আমরা দেখছি, এর রুট কজ, মূল কারণ মূল কারণটা হচ্ছে বিদেশিদের উপস্থিতি। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং অন্যান্য যারা মিডল ইস্টে উপস্থিত, তাদের উপস্থিতির কারণেই আজকের মধ্যপ্রাচ্যের সংকট। অর্থাৎ এরা যদি মাইনাস হয়, এরা যদি চলে যায়, মধ্যপ্রাচ্যের এই সমস্ত বিষয়ে যদি এরা ইন্টারফেয়ার না করে, এরা যদি না গলায়, যদি হস্তক্ষেপ না করে, আজকে মিডল ইস্ট নিশ্চিতভাবে স্থিতিশীল হবে, শান্তিপূর্ণ একটি এলাকা হবে এবং এই দ্বন্দ্ব সংঘাত আজকে আমরা যা দেখছি তা থাকবে না। এবং ইসরায়েল নামক যে রাষ্ট্রটি আজকে সারা বিশ্বে ভয়ঙ্করভাবে মানবতার জন্য একটা হুমকি সৃষ্টি করেছে, মিডল ইস্টের কোটি কোটি মানুষের জীবন নিয়ে যারা খেলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং যারা প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যের মানুষগুলোকে দাবড়িয়ে চলেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমের দেশগুলো যদি এই ইসরায়েল নামক রাষ্ট্রটিকে যদি সমর্থন দেওয়া বন্ধ করে, আজকেই এখনই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি পাল্টে যাবে এবং শান্তিপূর্ণ একটি এলাকা অবশ্যই হবে। নিশ্চয়ই। সিরাজুল ইসলাম, ধন্যবাদ। এবার একটু আবারও যেতে চাই ডক্টর তারেক ফজল আপনার কাছে। যেমনটা সিরাজুল ইসলাম বলছিলেন যে মধ্যকার এই সংকট তো দীর্ঘদিনের পুরনো, বছরের পর বছর, আদৌ কোনো স্থায়ী সমাধান আপনার দৃষ্টিতে আপনি দেখেন কিনা? যেমনটা সিরাজুল ইসলাম বলছিলেন যে ইসরায়েলকে যদি কোণঠাসা করা যায় তাহলেই আসলে সমাধান মিলবে, কিন্তু সেটি করা কি আদৌ সম্ভব কিনা? ধন্যবাদ। আসলে ইসরায়েলকে কোণঠাসা করাটা মূল কথা না। মূল কথা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ যে পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে শক্তি জুগিয়ে চলেছে সামরিকভাবে, সেই শক্তি যোগানো যদি তারা বন্ধ করে তাহলে বিশ্ব শান্তি আসা সম্ভব।
এবং আমি খুবই সুনির্দিষ্টভাবে দাবি করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি মানবতার কথা বলতে চায়, মানবাধিকারের কথা বলতে চায়, শান্তিময় একটি বিশ্বের কথা বলতে চায়, এর মধ্যে যদি তাদের সামান্যতম নিষ্ঠা থাকে, তাহলে তাদেরকে অবশ্যই আহ, এই ইসরায়েল নামের এই দখলদার অস্তিত্বকে সংযত করতে হবে, এবং সংযুক্ত করার পুরো দায় এবং অধিকার তাদের আছে। এবং এটা তারা যখন করবে তখনই আমরা একটা সুন্দর পৃথিবী দেখব। কিন্তু এ বিষয়ে আমার আশাবাদের যথেষ্ট ঘাটতি আছে, কারণ একটি খাঁটি অর্থে মানব অস্তিত্বের জন্য উপযোগী ইতিবাচক একটি বিশ্বের বিষয়ে তারা ভাবে কিনা এ বিষয়ে সন্দেহ আছে। তারা শুধুই নিজেদের নানামাত্রিক বস্তুগত এবং বিলাসী জীবন এবং প্রাচুর্য নিয়ে ভাবে, এবং একই সাথে তাদের ডোমিনেন্স, বিশ্বব্যাপী তাদের প্রাধান্যকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যা যা করার সেটা করছে, এবং সেজন্য তাদের মূল প্রকাশ্য যে উপাদান সেটা হল অস্ত্র, এই মারণাস্ত্র। সেই মারণাস্ত্র দিয়ে তারা বিশ্ববাসীকে দাবিয়ে রাখছে, এই মধ্যপ্রাচ্যের জনগোষ্ঠীকে দাবিয়ে রাখছে, ইসরায়েলকে তারা শক্তিশালী করছে। সুতরাং এটি একটি নীতিগত সিদ্ধান্তের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলো। আমরা অবশ্য এটা দেখছি যে তারা বড় ধরনের সীমা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে অন্য দুটো পরাশক্তি আছে, চায়না এবং রাশিয়া, তারাও হয়তো তাদের অস্তিত্বের জানান দেবে। কিন্তু এতে শান্তিময় বিশ্ব আসবে না। শান্তিময় বিশ্ব আসতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে, নিষ্ঠাবান সিদ্ধান্ত নিতে হবে যে কাউকে দাবিয়ে রাখা নয়, অস্ত্রের জোরে নিজের অধিকার আদায় করা নয়, মানুষকে ক্ষতিগ্রস্ত করা নয়। যদি সেটা করে আমরা খুব কাছাকাছি সময়ে বিশ্বব্যাপী একটি ভালো বাস্তবতা, একটি ভালো শান্তিময় বিশ্ব দেখতে পাবো। এর বাইরে অন্য কোনো বিকল্প আমি দেখি না। সোহরাব হাসান, যেমনটা স্যার বলছিলেন, মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের আলোচনা বা সংশয় তৈরি হয়েছে যে খুব বড় কোনো বিপর্যয়ের মুখে আমরা পড়তে যাচ্ছি বা পৃথিবীর মানুষ পড়তে যাচ্ছে। বৈশ্বিক নেতাগণ বা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের কি ধরনের ভূমিকা এখনই নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? জাতিসংঘ তো সেই অর্থে অকেজো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং অনেকটা যুক্তরাষ্ট্রের তল্পিবাহক হিসাবে বা পশ্চিমা শক্তির। তবে বিশ্বব্যাপী যুদ্ধের সম্ভাবনা দেখছি না বা আশঙ্কা দেখছি না। এ কারণে ইউক্রেন যখন রাশিয়া অভিযান চালালো তখনও পশ্চিমা বিশ্ব এক হয়েছিল এবং এক ধরনের তারা তো প্রায় সরাসরি সেই যুদ্ধে যুক্ত হয়েছিল। তারপর সেটি কিন্তু ওই ভূখণ্ডের বাইরে যুদ্ধ ছড়ায়নি। যুদ্ধ ছড়ালে কিন্তু পশ্চিম ইউরোপই বেশি ক্ষতিগ্রস্ত হতো, যুক্তরাষ্ট্র নয়। মধ্যপ্রাচ্যে আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুক্তরাষ্ট্র এই যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তি এই সুযোগটা পাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বিভেদের কারণে, তাদের মতানৈক্যের কারণে। কারণ ইরাক যে অবস্থান, ইরানে বিশেষ করে দুই বড় রাষ্ট্র ইরান এবং সৌদি আরব, তাদের মধ্যে তো বড় ধরনের বিরোধ আছে, ধর্মীয়, দৃষ্টিভঙ্গিগত এবং রাষ্ট্রের তারা যে রাষ্ট্রের নিজে একে অপরের অস্তিত্বের প্রতি হুমকি মনে করে, এবং যে কারণে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা নিচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা যখন সৌদি আরব নিচ্ছে, ইরাক সেটাকে হুমকি মনে করে। সুতরাং এক ধরনের ওআইসি একেবারেই মুমূর্ষু অবস্থায়। এসব ক্ষেত্রে অতীতে তো ওআইসি একটা ভূমিকা নিত, এমনকি অন্যান্য দেশও, এমনকি এত বড় হামলার পরে এই হিজবুল্লাহ নেতা মারা যাওয়ার পরে বা গাজায় এই গণহত্যা চালানোর পরেও বাংলাদেশেও কিন্তু সেইভাবে জনগণের মধ্য থেকে প্রতিবাদটা অত জোরালো হয়নি। কিছু কিছু সংগঠন, কিছু কিছু বামপন্থী এবং ইসলামপন্থী এরা প্রতিবাদ করেছে, কিন্তু রাষ্ট্রীয় যেভাবে প্রতিবাদ করার কথা, যদিও আমি বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ভাষণে খুবই জোরালোভাবে দৃঢ়ভাবে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদ করেছেন, নিন্দা জানিয়েছেন। তা মনে করি এটা ভালো দিক। 40টা না 42টা মুসলিম দেশ, সব
দেশের পক্ষ থেকে যদি এরকম নিন্দা প্রতিবাদ এবং এক ধরনের সোচ্চার কণ্ঠ থাকে, কণ্ঠ আমরা শুনতাম, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েলকে সহায়তা করার ক্ষেত্রে কিছুটা ভাবতে হতো। আর ইসরায়েলও কত দূর যাবে, কারণ ইরানের সাথে যুদ্ধ করা বা হিজবুল্লাহর সাথে যুদ্ধ করা আর পুরো মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ করা এক নয়। সুতরাং আমি আশা করি যে ইসরায়েলের শুভবুদ্ধি উদয় হওয়ার সম্ভাবনা কম, তারপরও সেটি আশা করি, কারণ আর কত প্রাণক্ষয়, আর কত মানুষের মানবতার লাঞ্ছনা আমরা দেখব মধ্যপ্রাচ্যে। একটা জিনিস সিরাজ ইসলাম, আমি এই প্রশ্নই আসতে চাই যে ইসরায়েলের হামলায় যারা বিভিন্ন সময় নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন, তাদের বেশিরভাগই আমরা দেখছি বেসামরিক সাধারণ মানুষ। এবং এই যে মানুষের মৃত্যু, এটি কি আসলে বিশ্ব সম্প্রদায়ের বিবেকে নাড়া দিচ্ছে না? দিচ্ছে না তো। বিশ্ব সম্প্রদায়ের বলতে আমরা যদি বিশ্ব সম্প্রদায় বলতে আমরা যদি বুঝি আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব, আমরা যদি বুঝি আমেরিকার নেতৃত্বে জাতিসংঘ, আমরা যদি বুঝি আমেরিকার প্রভাবাধীন সৌদি আরবের নেতৃত্বাধীন ওআইসি, তাহলে নাড়া দিচ্ছে না। আমরা যদি এইগুলোকে মাইনাস করে যদি কোনো বিশ্বকে কল্পনা করি, তাহলে নাড়া দিচ্ছে। এবং নাড়া দিচ্ছে বলেই ইরানের মতো দেশ আজকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নাড়া দিচ্ছে বলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে। ইসরায়েলের গণহত্যার কারণে, ইসরায়েলের দখলদারিত্বের কারণে, ইসরায়েলের মানবতা বিরোধী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে, অপরাধযজ্ঞের কারণে আজকে হামাস এবং হিজবুল্লাহর উদ্ভব হয়েছে, সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। নাড়া দিচ্ছে একটা অংশে, সব অংশে না। যতক্ষণ পর্যন্ত আমেরিকা এই মানবাধিকারের নামে ভণ্ডামি বন্ধ না করবে, যতক্ষণ পর্যন্ত আমেরিকা এই মানবাধিকারের নামে নাটক না বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত এইটা যাবে না। যার কারণে আমেরিকা এত অপরাধ করার পরেও বারবার ইরান, এই মুহূর্তে আমরা ইরান ভার্সাস আমেরিকায় ওয়ার্ল্ড পলিটিক্সে যদি দেখি, আমেরিকা ভার্সাস ইরান, বেসিক্যালি রাশিয়ায় চায়নার সাথে ইরান, আমেরিকার যে দ্বন্দ্ব, এগুলো অর্থনৈতিক। পলিটিক্যাল দ্বন্দ্ব যদি থাকে, পলিটিক্যাল অ্যারেনাতে যদি কোনো কনফ্লিক্ট থাকে, ইরান ভার্সাস আমেরিকা, সেই জায়গায় ইরানকে রুখে দাঁড়াতে দেখি এই কারণেই যে আমেরিকার নেতৃত্বাধীন যে বিরাট একটা বিশ্ব রয়েছে, জগৎ রয়েছে, এই জগতের বোধোদয় হয়নি, হচ্ছে না। এবং যার কারণে আজকে রুখে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে, যদি এবার বোধোদয় হয়। নিশ্চয়ই। সিরাজ ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সৌরভ হাসান, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। সময় একদম কম। ডক্টর তারেক ফজল, আপনার কাছে একটু সবশেষ কমেন্টস জানতে চাই যে এই যে উদ্ভূত পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে, আরব বিশ্বের দেশগুলোর মধ্যে নিজেদের সম্পর্কে কোনো ঘাটতি দেখছেন কিনা, বা তাদের একাট্টা হওয়ার মধ্যে কোনো সম্পর্কে কোনো ধরনের খামতি বা ঘাটতি দেখছেন কিনা? ধন্যবাদ। আসলে এটা খুবই দুঃখের কথা। জনাব সোহরাব হাসান প্রসঙ্গটা খুব ভালোভাবেই বলেছেন যে হ্যাঁ, এটার একটি কথা হলো যে যখন কোনো দেশের শাসকেরা জনগণের সম্মতি এবং অনুমোদন নিয়ে দেশ শাসন করে, তখন সে দেশের শাসকদের পক্ষে ন্যায্য কথা বলা সম্ভব। দেশের ভিতরে সম্ভব, দেশের বাইরে সম্ভব। এবং আমরা মোটামুটি দেখছি এক্ষেত্রে ইরানি শাসকেরা যথেষ্ট এগিয়ে আছে। আমরা দেখছি তুরস্কে এর একটা ভালো প্রকাশ আছে। আমরা সর্বশেষ দেখছি মালয়েশিয়ায় ডক্টর আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে একটি সরকার আছে, তারা আছে। কিন্তু এই মধ্যপ্রাচ্যে যে মুসলিম শাসকেরা আছে, তাদের আর কাউকে আমরা সেভাবে জনগণের সমর্থন পুষ্ট, জনগণের অনুমোদন প্রাপ্ত শাসক হিসেবে দেখি না বলেই তাদের পক্ষে ন্যায্যতার ভিত্তিতে দেশের জনগণের কথা বলি, অথবা বিশ্ব মুসলিমের কথা বলি, অথবা বিশ্ব মানবতার কথা বলি, কোনো ক্ষেত্রে তাদের পক্ষে সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং সমর্থনযোগ্য পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তারা সেটা নিতে পারছে না। এটা আমাদের জন্য খুবই দুঃখের, লজ্জার যে ওআইসি নামের একটি 57টা মুসলিম রাষ্ট্রের একটি সমিতি আছে, তার কোনো ভালো প্রভাব আমরা দেখি না। এই ইসরায়েল ইস্যুতে দেখি না। আমাদের আরেকটি সমিতি দেখছি আরব মুসলিমদের সংগঠন, অথবা
আফ্রিকান মুসলিমদের সংগঠন, সেখানে আরব লীগ আছে, যেখানে আরব লীগ মানে প্রধানত মুসলিম, অল্প সংখ্যক অমুসলিম আছে। তো এই আরব লীগেরও কোনো ভালো ভূমিকা দেখি না, ওআইসিরও কোনো ভূমিকা দেখি না। তো এইটা আমাদের মুসলিম বিশ্বের জন্য খুবই দুঃখের যে আরব দেশগুলোর যারা শাসক, তারা নিজেরা জনগণের সমর্থন পুষ্ট শাসক না, তারা জনগণের উপরে চেপে বসা শাসক। এবং এই চেপে বসা শাসকদেরকে নিজেদের অস্তিত্ব, নিজেদের ক্ষমতা, নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্যই মনোযোগী থাকতে হয়, এবং সেই জন্য তাদের দরকার হয় বাইরের সমর্থন, বাইরের অস্ত্র। আমরা যেমনটি শুনলাম, আমাদের সৌদি শাসকেরা আমেরিকান অস্ত্র, ব্রিটিশ অস্ত্র সমর্থন ছাড়া টিকে থাকা তাদের জন্য কঠিন। তারা জনগণের সমর্থন দ্বারা মানে আমরা যখন ক্লাসিক্যালি অথবা তত্ত্বগতভাবে রাজতন্ত্রের কথা বলি, রাজতন্ত্র মানে হচ্ছে জনগণের ভালোবাসায় সিক্ত এক শাসক গোষ্ঠী, শাসক পরিবার। কিন্তু বর্তমান যারা সৌদি আরবের কথা বলি অথবা অন্য দেশগুলোতে যেখানে রাজতন্ত্র বা উত্তরাধিকার ভিত্তিক শাসন কাঠামো চলছে, তারা জনগণের ভালোবাসায় শিখতো কিনা এ বিষয়ে সন্দেহ আছে। এটা কিন্তু প্রমাণিত নয় যে জনগণের ভালোবাসায় তারা উত্তরাধিকারের শাসনে টিকে আছেন। দেখেন, আমরা যদি বলি যুক্তরাজ্য, এখনো ওখানে যে একটি নামমাত্র বা কনস্টিটিউশনাল রাজতন্ত্র আছে, সাংবিধানিক রাজতন্ত্র আছে, সেই রাজ পরিবারকে তারা দূরে ছুড়ে ফেলতে চাচ্ছে না, ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে না। 50% বেশি মানুষ এই রাজ পরিবারকে ভালোবাসে। তার মানে রাজ পরিবার, রাজতন্ত্র টিকে থাকে জনগণের ভালোবাসায়। কিন্তু মধ্যপ্রাচ্যের বেলায়, মুসলিম দেশগুলোর বেলায় এটি কিন্তু সত্য নয়। এবং এগুলো আমরা দেখছি যে তাদের এই শাসক হিসেবে তাদের অস্তিত্ব যেই মাত্রায় দুর্বল, টলমল, টালমাটাল, সেই মাত্রায় তারা বিশ্ব মুসলিমের কথা বলি, জনগণের স্বার্থের কথা বলি, অথবা মানবতার কথা বলি, কোনো ক্ষেত্রেই তারা ভালো ভূমিকা রাখতে পারছে না। আমরা এই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা তাদের কাছ থেকে কাছাকাছি সময় পাবো এমন আশাবাদও প্রকাশ করতে পারছি না। আর কিছু শাসক, যেমন মিস্টার সিসি অফ ইজিপ্ট, মিশরের যে শাসক, তার বিষয়ে তো আমরা আশাবাদী হবার কোনো কারণই নেই। তো এটা খাঁটি অর্থেই মুসলিম বিশ্বের জন্য, মুসলিম জনগণের জন্য দুঃখের বিষয় যে আরব বিশ্বের শাসকেরা নিজেরা জনগণের দ্বারা সমর্থন পুষ্ট নয়, এবং সেজন্যই তারা যদিও প্রকাশ্য ঘোষণায় ইসরায়েলের মন্দ আচরণ বা অমানবিক দখলদারি শাসনের বিরুদ্ধে তারা সামান্য কথা বলে, কিন্তু আমরা তাদেরকে খুব যথেষ্ট ভালো ভূমিকা পালন করতে দেখি না। যখন এই অবস্থাটি হবে, এই দেশগুলোতে যখন জনগণের সমর্থন পুষ্ট, জনগণের অনুমোদন প্রাপ্ত শাসক আমরা পাবো, তখন অবস্থাটা বদলাবে। কিন্তু সেই অবস্থাটা সহসায় হয়তো দেখা যাচ্ছে না। ডক্টর তারেক ফজল, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, সময় দিয়েছেন। সিরাজুল ইসলাম, আপনি বোধহয় একটু যোগ করতে চাইছিলেন। আমি দেখছিলাম যে জাতিসংঘে ইসরায়েল হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক ধরনের আহ্বান জানিয়েছিলেন, সেটি তো একটু বার্তা দেয়। এ বিষয়ে তো সৌরভ ভাই আগেই বলেছেন, তারেক ভাই বললেন, আমিও বলেছি, হয়তো আর একটু বলি। সেটা হচ্ছে যে আসলে কোনো বার্তা দেয় না, বার্তা তখনই দেবে আমেরিকা মধ্যপ্রাচ্যের শান্তি চায় কি চায় না এটা প্রকাশ্যে যখন ঘোষণা করবে, এবং সেই ঘোষণা অনুযায়ী যখন কাজ করবে তখন হবে। এবং সেই ঘোষণা অনুযায়ী কী কাজ করতে হবে আমেরিকাকে? প্রথম এবং প্রধান যে কাজ করতে হবে, যে ইরানের যে সুপ্রিম লিডার আজকে যে বক্তব্য দিয়েছেন, এটা ইরানের মিডল ইস্টের যে স্টেক হোল্ডার, যে সমস্ত রাষ্ট্র উপস্থিত ওখানে, সেই রাষ্ট্রগুলো কি বলে? ইরাক থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের জন্য কয়েক বছর ধরে দিন দরবার চলছে, ইরাক থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করছে না। তার মানে কি? আমি চেয়েছিলাম আমার দেশে আপনি সেনা পাঠান, এখন আমি চাইছি যে আমার কাজ শেষ, আমার প্রয়োজন শেষ, দয়া করে আপনি আপনার দেশের সেনাগুলো ফিরিয়ে নিন। আপনি নিচ্ছেন না, তার মানে কি? জোর করে ক্ষমতা এখানে টিকে আছেন, তো জোর করে ইরাকে টিকে আছে মার্কিন সেনারা। একইভাবে ইরান সেই 1979 সালে বিপ্লব হওয়ার পর থেকেই বলে আসছে, মিডল ইস্টে আমেরিকা এবং আমেরিকান নেতৃত্বাধীন দেশগুলোর উপস্থিতির কারণে মিডল ইস্টের আজকে যত সংকট,
এই সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে আমেরিকা এবং বহিরাগত দেশগুলোর সেনা এবং তাদের রাজনৈতিক এবং সামরিক উপস্থিতিকে বন্ধ করা, মাইনাস করা। তো এইটা যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং পশ্চিমারা না করবে ততক্ষণ পর্যন্ত হবে না। সেক্ষেত্রে আমেরিকা যতই মুখে বলুক না কেন যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, ইসরায়েলকে থামাবো, আসলে তারা কিছুই করছে না। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, আজকে একটা বছর যুদ্ধ হচ্ছে গাজার বিরুদ্ধে। গাজা একটা আমাদের বাংলাদেশের একটা উপজেলার সমানও না। তার বিরুদ্ধে ইসরায়েলের মতো একটা সামরিক শক্তি হামলে পড়েছে, 1 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। সেইখানে যুদ্ধবিরতির ব্যাপারে নিরাপত্তা পরিষদে কয়েকবার প্রস্তাব আনা হয়েছে। সেই প্রস্তাবে 2 বার আমেরিকা ভেটো দিয়েছে। আমেরিকা কি যুদ্ধ বন্ধ করতে চায়? পরিষ্কার। অতএব আমেরিকার কাছে মধ্যপ্রাচ্যের কেন সারা বিশ্বের কোনো জায়গায় শান্তি প্রত্যাশা করা, দ্যাট ইজ ইম্পসিবল। সোহরাব হাসান, আমেরিকা কি যুদ্ধ বন্ধ করতে চায়? আমেরিকা চাইলে তো যুদ্ধ বন্ধ হতো, চায় না। কিন্তু আমেরিকার বাইরেও তো বিশ্ব আছে। আমাদের সেই কথাটি বলতে হবে যে আমেরিকা ভুল করছে, অন্যায় করছে এবং অন্যায়কারীকে সাহায্য করছে। সুতরাং অন্যায়কারীর বিরুদ্ধে আমাদের একসঙ্গে একাট্টা হয়ে থাকতে হবে, লড়তে হবে এবং বলতে হবে যে যুক্তরাষ্ট্র যে পথে চলছে সে পথ শান্তির পথ নয়, অশান্তির পথ, সংঘাতের পথ। সুতরাং তার থেকে যত দ্রুত বেরিয়ে আসে ততই বিশ্বের শান্তি আশা করা যায়। এবং মানুষ, এবং এই যুদ্ধের পিছনে কত কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে এবং যা নিরন্ন মানুষের তাদের জীবিকার জন্য ব্যবহৃত হতে পারত। বিশ্ব আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত মানুষের, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য। কিন্তু সেটিও যুক্তরাষ্ট্র এই যুদ্ধ অবস্থা টিকিয়ে রাখার জন্যে সেটিও সহায়তা করছে না। তো এক্ষেত্রে আমাদের বলে যেতে হবে। আর যুক্তরাষ্ট্রের মধ্যেও নম চমস্কি, যুক্তরাষ্ট্রে তো নম চমস্কির মতো বিজ্ঞ মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন। তারা কিন্তু আমাদের সাহস দেন। তারা সেই রাষ্ট্রের ভিতরে থেকে এর প্রতিবাদ করবেন। আমরা বাইরে থেকে যদি প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো একসময় না একসময় যুক্তরাষ্ট্র কিন্তু যেখানেই গিয়েছে তাকে অপমানজনকভাবে ফিরে চলে যেতে হয়েছে। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, আরও অনেক দেশ। আমি ছোট্ট একটা কথা, একদমই সমস্যা ছোট, সেটা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে অনেক কথা বললাম, তো আসলে অনেক কিছু করেছে যেগুলোর কারণে বলতে হয়। আমি সবসময় আরেকটা কথা বলি যে আমেরিকা এমন একটি দেশ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রযুক্তিগতভাবে, সব দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, সব দিক দিয়ে খুবই স্টেবল একটা কান্ট্রি এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তার এই জিনিসগুলো, অর্থাৎ রাজনৈতিক যে স্টেবিলিটি, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তার যে যত উন্নত প্রযুক্তি, এই সমস্ত সবগুলোকে যদি ইতিবাচকভাবে কাজে লাগাতো, সারা বিশ্ব আজকে শান্তির নহর বয়ে যেত সারা বিশ্বে, আমি বিশ্বাস করি। এবং এটাই আমেরিকার পক্ষে সম্ভব। কেন জানি না যে আমেরিকা এই বিষয়, তার এই সক্ষমতাকে ইতিবাচকভাবে কাজে লাগায় না। আমরা আহ্বান জানাবো ইতিবাচকভাবে আমেরিকা কাজে লাগায়। নিশ্চয়ই বিশ্বে শান্তি ফিরবে এমন প্রত্যাশা তো থাকছেই। সোহরাব হাসান এবং একই সঙ্গে সিরাজুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দিয়েছেন দেশ ভাবনার আয়োজনে। দর্শক, প্রতি রবিবার এবং বুধবার রাত 11:35 এই আয়োজন দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ করবার চেষ্টা করছি, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।